অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, সুড়ঙ্গের মধ্যে আটকে যায় মেট্রো। বিদ্যুৎ বিভ্রাটের জেরে আটকে যায় মেট্রো। নেতাজি ভবন রবীন্দ্র সদনের মাঝে বিপত্তি। নেতাজি ভবন স্টেশন দিয়ে বের করা হয় যাত্রীদের। স্বাভাবিকভাবেই সপ্তাহের দ্বিতীয় দিন এবং এই অফিস টাইমে মেট্রো বিভ্রাট, ব্যাপক যাত্রী ভোগান্তি চরমে। সেই ছবির সকাল থেকে স্পষ্ট। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। সপ্তাহের দ্বিতীয় দিন এবং একেবারে অফিস টাইম বলা যায়, সেই সময় মেট্রো বিভ্রাট কখন থেকে শুরু হয়েছে মেট্রো বিভ্রাট এবং এখনো পর্যন্ত কিরকম পরিস্থিতি, যাত্রী হয়রানি কতটা? অনিন্দিতা, প্রথমেই আপডেটটুকু দিয়ে রাখবো যে মেট্রো পরিষেবা স্বাভাবিক হলো জাস্ট কিছুক্ষণ আগে। 8টা 46 থেকে সম্পূর্ণ স্ট্রেচে অর্থাৎ ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক হলো। তবে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি এই মেট্রো বিভ্রাটে সাত সকালে হলেও সপ্তাহের যেহেতু কাজের দিন, তাই যথেষ্ট ভোগান্তির মধ্যে যাত্রীদেরকে পড়তে হয়েছিল। আজকে সকালবেলায় একটি মেট্রো নেতাজি ভবন এবং রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের মাঝামাঝি পাওয়ার সাপ্লাইয়ের সমস্যার কারণে বিকল হয়ে যায় এবং তারপর সেই মেট্রোটিকে ফাঁকা করিয়ে যাত্রীদেরকে সেখান থেকে বের করে আনা হয় নেতাজি ভবন মেট্রো স্টেশন এবং সেখান দিয়ে তাদেরকে বাইরে বের করা হয়। তারপর থেকেই কিন্তু একের পর এক মেট্রো পরপর যে স্টেশনগুলিতে ছিল সেই সবকটি স্টেশনে মেট্রোগুলি দাঁড়িয়ে যায় এবং তাই নিয়ে কিন্তু প্রায় 7টা 7:30টার দিক থেকে কিন্তু বেশ যাত্রী ভোগান্তির ছবি বিভিন্ন মেট্রো স্টেশনের সামনে এসেছে। তারপরে সীমিত পরিষেবা প্রায় 7টা 50 থেকে চালু করা হয়। দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার, এই স্ট্রেচের মধ্যে সীমিত পরিষেবা চলছিল। তার মধ্যে যাত্রীদের যথেষ্ট হয়রানির মুখে পড়তে হয়, তাদের বেরিয়ে অন্য মাধ্যম যাতায়াতের সেগুলো বেছে নিতে হয় মেট্রো স্টেশন থেকে বেরিয়ে, এবং কিছুক্ষণ আগে সেই মেট্রো পরিষেবা স্বাভাবিক হলো। একই সপ্তাহের মধ্যে দেখতে গেলে এই যে 3বার যাত্রী ভোগান্তির ছবি এই ব্লু লাইনের মেট্রোতে। বিভিন্ন কারণে বারংবার ব্লু লাইনে কেন এই ধরনের সমস্যা হচ্ছে, কেন যাত্রীদেরকে বারংবার এই ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে, যাত্রীরা কিন্তু প্রশ্ন তুলছেন। কতক্ষণ পরে মেট্রো স্বাভাবিক হবে সেই প্রশ্ন যখন তারা তুলছিলেন, তখনও পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের তরফে তাদেরকে কোনো স্পষ্ট উত্তর না দেওয়ায় তাদেরকে কিন্তু যথেষ্ট ভুগতে হয়েছে আজকেও। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যাত্রীরাও প্রশ্ন তুলছেন ব্লু লাইনে কেন বারংবার এই পরিষেবায় বিভ্রাট ঘটবে। আজকে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের কাছে এই মেট্রো বিভ্রাটে যদি আরেকটু বেলা গড়াতো সেক্ষেত্রেও কিন্তু আজকে অফিস টাইমের পুরো রাশ, সেই সময় আমরা জানি উত্তর এবং দক্ষিণ কলকাতায় প্রত্যেকেই নির্ভর করেন মেট্রোর ওপর, তাই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন সেক্ষেত্রে উঠছেই। অনিন্দিতা, একেবারেই সান্নিক, ধন্যবাদ। তপসিয়া মোড়ে উল্টে গেল বাস। তপসিয়া মোড়ে বাস দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় জখম অন্ততপক্ষে 10 জন। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস এবং 10 জনের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তপসিয়া মোড়ে উল্টে গেল বাস। তপসিয়া মোড়ে বাস দুর্ঘটনা, যেই দুর্ঘটনায় জখম হয়েছেন অন্ততপক্ষে 10 জন। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতা, সাত সকালে এই দুর্ঘটনা কিভাবে ঘটলো এবং সেই সময় বাসের মধ্যে কতজন ছিলেন, এখনো পর্যন্ত ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, সপ্তাহের শুরু, সপ্তাহের দিন এবং সেখানে অফিসের সময়, সুতরাং যাত্রীবাহী বাস সেটি একেবারে পরিপূর্ণ ছিল যাত্রীতে, এমনটাই স্থানীয় বাসিন্দা এবং তারা যে সে সময় যেখানে উপস্থিত ছিলেন সে সময় তারা বলছেন। এবং তপসিয়া থেকে বাসটি যাচ্ছিল সায়েন্স সিটির দিকের রাস্তায় ঘটে দুর্ঘটনা এবং তপসিয়া মোড় থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে সেখানে হঠাৎই বাসটির স্থানীয়রা যেমনটা বলছেন বাসের সামনের চাকা বাস্ট করেই ঘটেছে দুর্ঘটনা। তবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এই ডান দিক চেপে কিভাবে পড়লো সেই গোটা বিষয়টি খতিয়ে দেখছে এই মুহূর্তে তপসিয়া
তপসিয়া থানার পুলিশ আধিকারিকেরা। জানিয়ে রাখবো, পুলিশ সূত্রে যেমনটা খবর যে বারুইপুর থেকে হাওড়া থেকে বারুইপুরগামী একটি বাস, যে সরকারি বাস, একেবারে যাত্রী বোঝাই বাস, সেই বাসটি সকাল 7:30 নাগাদ তপসিয়া মোড় থেকে সায়েন্স স্ট্রিট দিকে যাওয়ার রাস্তায় সেখানে হঠাৎই তার নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একেবারে রেলিং ভেঙে সেটি রেলিং এর ভিতর ঢুকে যায় এবং সেই সময় বাসের ভিতরে যাত্রীরা যারা ছিল তারা হুড়মুড়িয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং পুলিশ সূত্রে যেমনটা খবর যে যাত্রীরা যেখানে উপস্থিত ছিলেন তার মধ্যে 10-এরও বেশি আহত হয়েছে। ইতিমধ্যেই একজন গুরুতর আহত অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং প্রত্যেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই এই যে রাস্তা, সেই রাস্তায় ইতিমধ্যেই যান চলাচল স্বাভাবিক হলেও ধীর গতি রয়েছে যান চলাচলের। তবে কিছুক্ষণের জন্য প্রায় আধ ঘন্টার জন্য যান চলাচল ব্যাহত হয়েছে, তার কারণ বাসটি পুরোপুরি এই রাস্তার উপর উল্টে পড়ে যায়। স্থানীয়রা তৎক্ষণাৎ স্থানীয় যে পুলিশ আধিকারিকেরা রয়েছে তাদেরকে খবর দেন এবং সঙ্গে সঙ্গে তপসিয়া থানার যারা পুলিশ আধিকারিক তারা এসে উপস্থিত হয় ঘটনাস্থলে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘটনাস্থল পরিষ্কারের কাজ চলছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখছে তপসিয়া থানার পুলিশ আধিকারিকেরা এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকেরা। যান চলাচল স্বাভাবিক করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা এই মুহূর্তে চলছে। রেলিং এর ভাঙা অংশটা একবার দেখানোর চেষ্টা করি। এই যে রেলিং, সেই রেলিং এর ভিতরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিতরের দিকে ঢুকে যায় এবং তারপরেই ঘটে দুর্ঘটনা। ইতিমধ্যেই যেমনটা পুলিশ সূত্রে খবর 10-এরও বেশি আহতের সংখ্যা, তাদেরকে ইতিমধ্যেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ সুস্মিত। আইপ্যাকে ইডি অভিযানে ধুন্ধুমার, রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জোড়া মামলা ইডির। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডি হানা ঘিরে ধুন্ধুমার বেঁধে যায় গত বৃহস্পতিবার। এর জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সোমবার দেশের শীর্ষ আদালতে জোড়া মামলা দায়ের করেছে ইডি। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে কেন্দ্রীয় সরকার। ইডি যেহেতু কেন্দ্রের সংস্থা, তাই ইডির তরফে মামলা করেছে কেন্দ্র। দ্বিতীয় মামলাটি করেছেন ইডির 3 অফিসার। আইপ্যাকের অফিস অভিযানের সময় সেখানে উপস্থিত ছিলেন ইডির এই 3 অফিসার। এই মামলায় যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং এক ডেপুটি পুলিশ কমিশনারকে। জোড়া মামলায় একগুচ্ছ অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাদের দাবি, বৃহস্পতিবার তল্লাশি চলাকালীন আইপ্যাকের অফিসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনের কর্তারা। পুলিশের অতি সক্রিয়তায় কাজে বাধা পায় ইডি। ইডির থেকে গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেওয়া হয়। ইডির দাবি, তাদের জোর করে আটকে রাখা হয়। ইডি অফিসারদের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানো হয়েছে যাতে তাদের ভয় দেখানো যায়। শীর্ষ আদালতে ইডির আবেদন, এটা ফৌজদারি অপরাধ। সিবিআইকে দিয়ে এর তদন্ত করানো হোক, রক্ষা কবচ দেওয়া হোক ইডিকে। আইপ্যাকে ইডি অভিযান ঘিরে সংঘাতের পর কলকাতা হাইকোর্টে একে অপরের বিরুদ্ধে মামলা করে তৃণমূল এবং ইডি। কিন্তু এজলাসে নজিরবিহীন ভিড় এবং বিশৃঙ্খলা হওয়ার ফলে বিচারপতি শুনানি স্থগিত করে দেন বুধবার পর্যন্ত। তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। রাজ্য সরকার ইতিমধ্যেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে, যাতে তাদের বক্তব্য না শুনে এই সংক্রান্ত মামলায় একতরফাভাবে শুনানি না হয়। নিউজ 18 বাংলা। আইপ্যাকে হানায় ইডির বিরুদ্ধে তদন্তে পুলিশ। 2টি মামলা হয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। তদন্তে যা যা করার তাই হবে বলে মন্তব্য সিপির। দুটো আমরা কেস করেছি, দুটো কেসেই তদন্ত হচ্ছে। এর বাইরে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নেই। সুপ্রিম কোর্টে যে ম্যাটার আছে সেটা যেহেতু মাননীয় আদালতে পৌঁছেছে, ওই বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না। আমরা মানে ওই লিগ্যাল ম্যাটার্স যা যা আমাদের করণীয় থাকবে সেটা করা হবে। ভোটের মুখেই কেন কয়লা তদন্তে আইপ্যাকে ইডির হানা? তথ্য চুরি করতেই ইডির অভিযান বলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে আইপ্যাকের অফিসে রেড হল, এবার বিজেপির নেতারা বলছে যে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাদের আপত্তি কোথায়? কোনো আপত্তি নেই।
আপত্তি দুটো জায়গা। এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে ডেট, এখানে আপত্তি। আর 2 নম্বর আপত্তি হচ্ছে আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? দিল্লিতে রেড নয় কেন? হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড নয় কেন? কেন? তার কারণ রেড করতে তো আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। তৃণমূলের সোশ্যাল মিডিয়া কনক্লেভে বিজেপিকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটের বাংলায় এবার ইডি ইসির বিরুদ্ধে রুখে দাঁড়াবে মানুষই, তোপ অভিষেকের। এবার 50-এর কম আসন পাবে বিজেপি, চ্যালেঞ্জ অভিষেকের। আজকে বলছি এসআইআর হোক আর এফআইআর হোক, ইডি হোক বা সিবিআই হোক, জিতবে তো তৃণমূল। আর তোমাদের 50-এর নিচে নামাবে, 50-এর নিচে। হঠাৎ করে যখন ইচ্ছা হবে ইডি পাঠাবে। একদিকে ইডি পাঠিয়ে বিরোধী নেতাদের কণ্ঠরোধ করো, আর একদিকে ইলেকশন কমিশন মানে ইসিকে দিয়ে মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। একদিকে ইডি আর একদিকে ইসি, আর অন্যদিকে মা মাটি মানুষ। ইডি ইসি ভার্সেস মা মাটি মানুষ। এরা যত চেষ্টা করুক, যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস তো চেনে না, তৃণমূল দলটাকে আন্ডার এস্টিমেট করেছে। ইডির দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তুললেন শ্রমিক ভট্টাচার্য। প্রশ্নের উত্তর দিতে দিতে বিজেপি নেতারাও ক্লান্ত, মন্তব্য বিজেপি সাংসদের। এদিকে পাল্টা দিয়েছে তৃণমূল। অর্থ মন্ত্রকের অধীনে ইডি, তাহলে কি কেন্দ্রের বিরুদ্ধেই শ্রমিক ভট্টাচার্যের উষ্মা প্রকাশ? খোঁচা অরূপের। কে কার বিরুদ্ধে মামলা করবে, ইডি কাকে জেরা করবে, এগুলো নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। কারণ ইডির তদন্তের দীর্ঘসূত্রিতা মানুষের মতো আমাদেরও বিরক্ত করেছে। আমরাও প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত, কিন্তু কিছু করারও নেই। এটা তো আর তৃণমূল সরকারের পুলিশ কিংবা সিআইডি নয়, আর এটা কেচড প্যারেট সিবিআইও নয়। তারা তাদের মতো করে করবে। তো শ্রমিকদের কার উপর বিরক্তি? ইডি তো চলে অর্থমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থার আন্ডারে। তার মানে কি নির্মলা সীতারামনের উপর বিরক্তি, নাকি খোদ নরেন্দ্র মোদীর উপর বিরক্তি? সেটা তো শ্রমিক ভট্টাচার্যকে প্রকাশ করতে হবে। যে মামলাগুলোতে ইডি অ্যাটাচড হয়, ইনভলভ হয়, সেই মামলাগুলো দেখা যায় রাজনৈতিক প্রতিপক্ষকে কাবু করার জন্য করা হয়। শ্রমিক ভট্টাচার্যের যে উষ্মা কার বিরুদ্ধে সেটা বলতে হবে তো। এই উষ্মা যদি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হয়, তো কেন্দ্রীয় সরকারের মালিক কে? অমিত শাহ, নরেন্দ্র মোদী? হিম্মত হবে নাম করে প্রকাশ করবার? এই মাসেই এসএসসির 11-12-এর শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ। ডেডলাইন 21শে জানুয়ারি। মেধা তালিকা প্রকাশের 7 দিনের মধ্যে শুরু হবে কাউন্সেলিং। পরীক্ষা হয়েছে 2025 সালের সেপ্টেম্বরে, ইন্টারভিউ শেষ হয়েছে গত সপ্তাহে। এবার 21শে জানুয়ারির মধ্যে 11-12-এ শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করতে চলেছে এসএসসি। মেধা তালিকা প্রকাশের 7 দিনের মধ্যে শুরু হবে কাউন্সেলিং। 2016 সালের এসএসসির গোটা প্যানেল গত বছরের এপ্রিলে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। নতুন করে নিয়োগের নির্দেশ দেয় শীর্ষ আদালত। সেই মতো গত বছরের সেপ্টেম্বরে 9-10 এবং 11-12-এ শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি। 11-12-এ শূন্যপদ 12,514। ইন্টারভিউয়ে ডাক পড়ে প্রায় 20,000 চাকরি প্রার্থীর। এর মধ্যে প্রায় 11,000 যোগ্য চাকরিহারা, বাকিরা নতুন চাকরি প্রার্থী। এই সকল প্রার্থীর প্রথমে ভেরিফিকেশন হয়, তারপর ইন্টারভিউ। এরপর মেধা তালিকা প্রকাশের জন্য নবান্নের শীর্ষ স্তর থেকে সবুজ সংকেত পায় এসএসসি। বিধানসভা ভোটের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি। তার আগেই স্কুল সার্ভিস কমিশন জানুয়ারি মাসেই একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করছে। চাকরি প্রার্থীদের আশা, বিধানসভা ভোটের আগেই স্কুলে স্কুলে নিয়োগ হবে একাদশ-দ্বাদশের শিক্ষক শিক্ষিকা। আমরা চাইবো তো দ্রুত যাতে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়ে যাক। একে একে 11-12টা যদি হয়ে যায়, তাহলে একটা বড় অংশের টিচার ওখানে রিক্রুটমেন্ট হয়ে যাবে। ফলে তারা নতুন করে নবম-দশমে অংশগ্রহণ না করে, তাহলে এখানেও অনেকটা অংশ সিট ভ্যাকেন্সি থাকবে। আমি এবং আমার মতো প্রায় 1200 জন 11-12 বা 9-10-এর কোনোটাই দাগ পাইনি। আনটেন্টেড, আমার কোনো দোষ নেই, এর কোনো উত্তর আমরা পাইনি যে কেন আমার চাকরিটা হারালাম। ফলে অনেকেই মানসিক যন্ত্রণা, অপমানে পরীক্ষায় কাট অফ ক্লিয়ার করতে পারেনি। সরকার ভাবুক, বিচার ব্যবস্থা ভাবুক, আমরা এটাই চাই যাতে আমরা সবাই আবার আগের মতো বিদ্যালয়ে ফিরতে পারি।
11-12 এ মাসেই চূড়ান্ত মেধা তালিকা। তবে এসএসসি 9-10 শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া আরও পিছোচ্ছে। ফেব্রুয়ারির আগে এই প্রক্রিয়া শুরু করা কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করছে এসএসসি। জানা গিয়েছে 11-12 এর মেধা তালিকা প্রকাশের পরে কাউন্সেলিং শুরু হবে। এরপর 9-10 শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন শুরু হবে। 9-10 শিক্ষক নিয়োগে শূন্য পদ 23,212। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। কোচবিহারের দিনহাটার দিকে নজর রাখবো। নেশার ঘোরে মানুষের মাংস খাওয়ার শখ, মানুষ মেরে মাংস খাওয়ার ছক নেশাগ্রস্তের। কোচবিহারের দিনহাটায় অপরাধের এক বিরল নজির। নেশাগ্রস্ত যুবকের কীর্তিতে হতবাক পুলিশ। এক ভবঘুরোকে খুন করে গ্রেফতার ওই যুবক। খুনের পর কলতলায় দেহ পরিষ্কার যুবকের, দেহ থেকে মাংস কেটে খাওয়ার চেষ্টা। 10/1/2026 সেদিন মিলন মেলা চলছিল কুশারহাটে। আমাদের কাছে খবর আসে যে একটি বডি পাওয়া গেছে এবং সম্ভবত একটি আনন্যাচারাল ডেথ ঘটেছে। তো আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই, বডি তোলা হয়। খুব নৃশংসভাবে হত্যাটি করা হয়েছে। আমরা পরবর্তীতে যখন খোঁজ নিই যে ব্যক্তিটি কে, তখন জানতে পারি যে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। শ্মশানেই দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন। তো তাকে অ্যারেস্ট করা হয়, স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি সে ঘটিয়েছে। প্রত্যক্ষদর্শী কিছু ব্যক্তির কথার থেকে জানতে পারি যে তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহটিকে খাওয়ার। ক্যানিবালিজমের কিছু বৈশিষ্ট্য এখানে পাওয়া যাচ্ছে। কিছু কিছু মানুষ যাদের ক্যানাবিলিজম বলে, সেটা তারা কোন রকম নেশার দ্রব্যের ইনফ্লুয়েন্সে কিন্তু মানুষের মাংস খায় না। এই যে নানা রকম মাদক দ্রব্য সেবন লোকজন করে, তার কনসিকুয়েন্স হিসেবে কিন্তু মেন্টাল হেলথ ইস্যুস দেখা যায়, অর্থাৎ তার থেকেও নানা রকম মানসিক রোগ দেখা দেয়। এইরকম ড্রাগ অ্যাবিউজের পর সাইকোসিসও দেখা যায়, অর্থাৎ রিয়েলিটির সঙ্গে সেই মানুষটার যে কানেকশনটা সেটা হারিয়ে যায়। এই জায়গায় জানতে হবে যে এই ছেলেটি ড্রাগসের জন্য সাইকোটিক হয়ে এরকম মানুষের মাংস খাচ্ছে, নাকি এর আগের থেকেই নর্মাল স্টেট অফ মাইন্ড তো এই প্রবৃত্তিটা ছিল। পাঞ্জাবে খুন, হাওড়া স্টেশনে জালে 3 অভিযুক্ত, গ্রেফতার 2 শুটার সহ 3। পাঞ্জাবের মোহালি গত 15 ডিসেম্বর চলছিল কাবাডি ম্যাচ। সেখানেই খুন কাবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়া। সেলফি তোলার নাম করে খুব কাছ থেকে গুলি করা হয়। পাঞ্জাবে এই খুনের ঘটনায় রবিবার বিকেলে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার জালে পাঞ্জাবের 3 দুষ্কৃতী। এর মধ্যে 2 জন শুটার। পাঞ্জাব পুলিশ তদন্তে জানতে পেরেছে ধৃতরা সকলেই পাঞ্জাবের বামবিহা গ্যাংয়ের। राणा बलाचौरिया था, उसका मर्डर हुआ था फायर आर्म से। उसमें जो आज 3 लोग पकड़े हैं, उनमें से 2 लोग शूटर थे। एक जो आकाशदीप है, उसने उनको लॉजिस्टिक्स वगैरह प्रोवाइड कराई। 3 दिन का हमें ट्रांजिट रिमांड मिला है। हम इनको लेकर जाके मोहाली कोर्ट में पेश करेंगे। कौशल चौधरी गैंग है, जिसको हम बिहा गैंग भी बोलते हैं, उस गैंग के मेंबर हैं। পাঞ্জাব পুলিশের দাবি, কাবাডি খেলোয়াড় খুনের পর দায় স্বীকার করে বামবিহা গ্যাং। তারা দাবি করে এটা বদলা, পাঞ্জাবের গায়ক মুসেওয়ালা খুনের বদলা। তদন্তে উঠে আসে বামবিহা গ্যাংয়ের 3 জনের নাম, তরণদীপ সিং, করণ পাঠক এবং আকাশদীপ সিং। এদের মধ্যে তরণদীপ এবং করণ শুটার, আকাশদীপ হ্যান্ডলার। পুলিশ তদন্তে জানতে পারে কাবাডি খেলোয়াড়কে খুনের পর 3 জনই পাঞ্জাব থেকে পালায়। প্রথমে কলকাতা, সেখান থেকে গ্যাংটক, তারপর ফের কলকাতা। এর মধ্যে তাদের টাকা ফুরিয়ে যায়। একজনের থেকে টাকা নিতে রবিবার বিকেলে 3 জনই পৌঁছয় হাওড়া স্টেশনে। তাদের মোবাইল ফোন ট্র্যাক করে অবস্থান জানতে পারে পাঞ্জাব পুলিশ।
বিষয়টি কলকাতা পুলিশের এসটিএফ কে জানায়। সেই মতো এসটিএফ হাওড়া স্টেশনে হানা দেয়, সঙ্গে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ। পাঞ্জাবে খুনের ঘটনায় অভিযুক্ত 3 জনকেই তারা গ্রেফতার করে। হাওড়া থেকে রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।